সিলেট নগরীর মেজরটিলা পূরবী আবাসিক এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিল। প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। এটা আসিফ নজরুলকে আমরা গত ৭-৮ দিন ধরে সেই খুনিদেরকে ক্যান্টনমেন্টের ভেতরে ঢুকিয়ে তাদেরকে জামায় আপ্যায়ন করা হচ্ছে। আসিফ নজরুল আপনি পদত্যাগ না করা পর্যন্ত, তাকে ধার ধাক্কা দিয়ে সরকার থেকে না বের করে দেওয়া পর্যন্ত এই প্রচেষ্টা অব্যাহত। এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল। আজকে রাশেদ একটা কথা বলেছে, আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল। এদিকে সবকিছু স্বীকার করে নেন উপদেষ্টা আসিফ নজরুল। তার উপরে আনা সকল অভিযোগগুলো এইবার সমাধান হলো। জেলে যাব, পালাবার পথ খুঁজব, এদেশ থেকে পালাবো না, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩ মাস দেশেই লুকিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর সুযোগ বুঝে পালিয়ে যান তিনি। ডক্টর আসিফ নজরুল ছিলেন, আমি ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি। তাই গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে। অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের। ডক্টর আসিফ নজরুলের মন্ত্রণালয় ঘেরাও করবে গিয়েছে, খেলাটা জমিয়ে ফেলেছেন এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেন। আসিফ নজরুল নিখোঁজ, এর কারণ কি? বা এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন। অবশেষে বেরিয়ে আসলো মূল ঘটনা, সকল রহস্য ফাঁস হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা, উপদেষ্টা আসিফ নজরুল সে তার নিজের মুখে অনেক কথাই স্বীকার করে। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কি কি স্বীকার করেছে। বর্তমানে দেশের যেই পরিস্থিতি চলতেছে, ওবায়দুল কাদের এতদিন দেশেই ছিল, তাকে আমাদের দেশেরই অনেক নেতাকর্মীরা পালিয়ে যেতে সাহায্য করেছে এবং সেই নেতাকর্মীরাই কিন্তু এই ভিডিওতে ধরা পড়বে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ওবায়দুল কাদের কার বাসায় লুকিয়েছিল এবং তাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। অন্যদিকে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, সেইগুলো থেকেও কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসতেছে। আমরা এই ঘটনার রহস্য বুঝতে গিয়ে অনেক কথাই পাই এবং অনেক ভিডিও ক্লিপ পাই, সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করতেছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। সবাই কি বলতেছে আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিওটা একটু লং হবে কিন্তু অনেক তথ্য দেখতে পারবেন। এই যে এগুলা দেখবেন। এলাকার আলোচিত ও বিলাসবহুল এই কাজী ক্যাসল এখন গুঞ্জনের কেন্দ্রে। ৩০০ কোটি টাকার বাড়ি নামে পরিচিত এই বাড়ি নিয়ে গুঞ্জন রয়েছে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেখানে আত্মগোপনে ছিলেন। চাউর হয়েছে সুযোগ বুঝে সেখান থেকেই পালিয়েছেন তিনি। বিশাল দামি এই বাড়ির মালিক ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির। বাড়িটির বিলাসবহুল নকশা ও উচ্চমূল্য একে বরাবরই আলোচনার কেন্দ্রে রেখেছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো এ বাড়িকে আরও বিতর্কিত করেছে। স্থানীয় বাসিন্দারাও শুনেছেন ওবায়দুল কাদের বিলাসবহুল এই বাড়িতে আত্মগোপনে ছিলেন এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে ভারতে পালিয়ে যান। তবে বেশিরভাগ লোকজনই ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে ৩০০ কোটি টাকার বাড়িতে ছিল আমরা শুনছি, ওই বাসায় তো ঢুকা যায় না, বরং আমরা দেখি না, মানুষের মুখে শুনেছি ওই জায়গায় উনি আসা যাওয়া করে বা ওই জায়গায় ইয়া থাকে। আমরা শুনছি ওবায়দুল কাদের ৩০০ কোটি টাকার মালিকের বাড়ি, আমরা এই মাত্র জানি না, আমরা তো বাদে উনলাম আনতে বলে দেখুন গিয়া তারা, এরপরে আমরা খবর পাইছি আসলা। এদিকে কাজী ক্যাসলের কর্মচারীরা ওবায়দুল কাদেরের আত্মগোপনে থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তাদের দাবি ৫ আগস্টের পর থেকে বাড়িটি খালি রয়েছে এবং কাউকে বাড়িতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাড়ি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। এটা মিথ্যা, কারণ ৫ আগস্টে যে আমরা এখানে ডিউটি ছিলাম, আমরা এখানে ডিউটি ছিলাম। হাসিনা পলায়নের আগেই গোপনে দেশ ছেড়ে ভারতে চলে যায় ওবায়দুল কাদের। গণমাধ্যমের কল্যাণে এমন খবরই শুনেছিল দেশবাসী। অথচ হঠাৎই এলো ভিন্ন খবর। হাসিনার আগে দূরে থাক, হাসিনা পালানোর ৩ মাস পরও দেশ ছাড়তে পারেনি কাদের। আওয়ামী সরকার পতনে ৩ মাস ৩ দিন পর অবশেষে গত ৮ নভেম্বর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয় লীগের দ্বিতীয় সর্বোচ্চ এই দোসর। এমন খবর গণমাধ্যমে আসার পর থেকে তোলপাড় গোটা দেশ। চারিদিকে প্রশ্ন উঠেছে, এতদিন তাহলে কোথায় লুকিয়েছিল কাদের? প্রায় ১০০ দিন সময় পেলেও ডক্টর ইউনূস সরকার কেন তাকে আটক করতে পারেনি? এই ব্যর্থতার দায় পড়ছে আসিফ নজরুলের ঘাড়ে।
অনেকে প্রশ্ন তুলেছেন, আইনমন্ত্রীর চেয়ারে বসে কি করেছে নজরুল, নাকি সে নিজেই কাদেরকে তার বাসায় জায়গা দিয়েছিল? আরও বিস্তারিত থাকছে বাকি ভিডিও জুড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হিসেবে পরিচিত ওবায়দুল কাদের দেশে নাকি বিদেশে, সেটা নিয়ে 5 আগস্টের পর থেকেই আলোচনা ছিল। অবশেষে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা কেটেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরও 3 মাস সে দেশেই আত্মগোপনে ছিল। গত 8 নভেম্বর লীগের সাধারণ সম্পাদক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়। গণমাধ্যমের খবর অনুযায়ী 3 মাস ওবায়দুল কাদের দেশেই ছিল, এমনকি সে নিরাপদ স্থানে যত্ন আত্মীতেই ছিল। অবশেষে সড়কপথে সিলেট হয়ে ভারতের মেঘালয়ের শিলং পৌঁছায় এবং সেখান থেকে কলকাতায় চলে যায়। বর্তমানে কাদের সেখানেই আছে। এখন কথা হলো, কাদেরের মতো কালপ্রিট কিভাবে এতদিন দেশেই আত্মগোপনে ছিল, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গত জুলাই আগস্টে যত ছাত্র জনতার প্রাণ গিয়েছে তার সিংহভাগ দায় কাদেরের, কারণ সে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের লেলিয়ে দিয়েছিল। ছাত্র জনতাকে সে বিএনপি জামায়াত তকমা দিয়ে মোকাবেলা সরাসরি ঘোষণা দিয়েছিল। যখন তার সন্ত্রাসীরা ফেল করেছিল তখন সে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছিল। এসব বিবেচনায় কাদের হাসিনা থেকেও পাপী হতে পারে, অথচ তাকে গ্রেফতার করতে পারেনি ডক্টর ইউনূসের সরকার। এখানে ডক্টর ইউনূসের থেকেও দায়টা বেশি আইন উপদেষ্টা আসিফ নজরুলের, কারণ একজন ডক্টর ইউনূসের পক্ষে তো সব সামাল দেওয়া সম্ভব না। তাহলে তো আর এত উপদেষ্টা নেওয়া হতো না। এমনিতেই আসিফ নজরুলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠছিল, তারপর আবার কাদেরের ঘটনা সামনে আসায় গোটা দেশবাসী তাকে সন্দেহ করছে। অনেকে সরাসরি বলছেন নজরুলের আশ্রয়ে ছিল কাদের, যদিও তথ্য প্রমাণ ছাড়া এমন বয়ান দেওয়া ঠিক না। তবে এই বয়ান একেবারেই অযৌক্তিক না। নজরুলের সাম্প্রতিক কার্যক্রমে তাকে সন্দেহ করাও অস্বাভাবিক না। আবার নজরুল নয়, কাদের সেনাবাহিনীর আশ্রয়েও থাকতে পারেন। তবে এ নিয়ে সরকার সঠিক ব্যাখ্যা দিতে পারছে না। সরকারের একটা পক্ষ থেকে বলা হয়েছে, ওবায়দুল কাদের এতদিন দেশে ছিলেন সে সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য ছিল না, সরকার জানতে পারলে তাকে গ্রেফতার করত। আরেকটা পক্ষ বলছে কাদের দেশে ছিলেন সেই প্রমাণ নেই। এই যখন পরিস্থিতি, ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পুলিশের মহাপরিদর্শককে আগামী 15 দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর বলেন, আমরা আদালতে দৃষ্টি আকর্ষণ করেছি, ওবায়দুল কাদের গত 3 মাস বাংলাদেশে ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কোথায় ছিলেন, কিভাবে তিনি গ্রেপ্তার হননি এবং পরবর্তী সময়ে তিনি কিভাবে বাংলাদেশ ছেড়েছেন, এ বিষয়গুলো সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন 15 দিনের মধ্যে এই ব্যাখ্যা দেয়া হোক। এ বিষয়ে আসিফ নজরুলের কোনো বয়ান এখনও আসেনি। তবে নজরুলের দলের লোক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, কাদের 3 মাস কোথাও লুকিয়ে থেকে দেশ ছেড়েছেন এমন কোনো প্রমাণ সরকারের হাতে নেই। মানে দেখুন, তার কথার টিউনই অন্যরকম। একটা পক্ষ যেখানে নমনীয়ভাবে বলছে কাদের দেশে থাকলেও সরকার জানত না, সেখানে শফিকুল সরাসরি প্রমাণ নেই বিষয়টি উড়িয়ে দিতে চাচ্ছে। এই ভদ্রলোককেও কিন্তু সাংবাদিক ইলিয়াস ভারতীয় এজেন্ডার বলে জানিয়েছেন, মানে নজরুলের দলের লোক। কাদেরের বিষয়ে সে কিছু না জেনেই বলে দেয়, বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, অনেকগুলো বিষয় জানতেও পেরেছি। ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন কি ছিলেন না সেই প্রমাণ সরকারের হাতে নেই। বিপরীতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ওবায়দুল কাদেরের দেশে থাকার বিষয়টি সরকার জানত না, জানলে তাকে গ্রেফতার করা হতো। এর আগে গত 19 অক্টোবর রাজশাহীর বিজিবি সদর দপ্তর পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের খোঁজ দিতে পারলে সাংবাদিকদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় সাংবাদিকরা ওবায়দুল কাদেরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই, কিন্তু আপনারা তো অনুসন্ধানী সাংবাদিকতা করেন, যদি আমাকে ওবায়দুল কাদের কোথায় আছেন তা জানাতে পারেন, আমি আপনাদের একটি পুরস্কার দেব। আপনারা আমাদের অনেক তথ্য দিতে পারেন। তবে আক্ষেপ আমাদের, কোনো সাংবাদিকও কাদেরের খোঁজ দিতে পারেনি। অথচ প্রায় 3 মাস প্রভাবশালী মহলের ছত্রছায়াতে ছিল ওবায়দুল কাদের। সে নিরাপদে ও বেশ আরাম আয়েশে ছিল। সবুজ সংকেত পেয়ে পরে দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়। তবে এই নিরাপদে দেশ ছাড়ার ক্ষেত্রে প্রতিবেশী দেশের হাত থাকতে পারে বলে গুঞ্জন রয়েছে। যদিও সূত্রের খবর, এ ব্যাপারে ভারতে থাকা শেখ হাসিনার কোনো সুপারিশ ছিল না, কারণ হাসিনা নাকি ওবায়দুল কাদেরের ওপর অনেকটা ক্ষুব্ধ ছিল। হাসিনা কেন রাগ করেছে সে কথা আগেই জানিয়ে দিয়েছি।
আগে বলেছি, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনকে সহিংস রূপ দেওয়ার পেছনে ওবায়দুল কাদের সবচেয়ে বেশি দায়ী। সেটা কেবল আমরাই মনে করছি না, এমনকি খোদ আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে দায়ী করছে। কাদের আন্দোলন দমাতে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়ে মূলত আন্দোলনকে নিয়ন্ত্রণের বাহিরে ঠেলে দেয়। রাজপথে ছাত্রদের আন্দোলন যখন প্রকট হচ্ছিল, তখন কোণঠাসা হয়ে পড়ছিল কাদের। উপাচার্য নিয়োগ দেন। আজকে যে সমস্ত মন্ত্রীদের কথা বলা হয়েছে, আমরা দম্ভ দেখেছি, গুলি বর্ষণের কথা পর্যন্ত শুনেছি। একজন মন্ত্রী নাকি বলেছে, আপনারা চেক করবেন যে তাদের কাছে নাকি এত গুলি আছে, প্রতি সেকেন্ড একটা করে গুলি করলেও 5 বছর শেষ হবে না। এদেরকে আপনি বিচার না করতে পারেন, এদেরকে আপনারা এরই মধ্যে বর্তমান যে সরকার, সেই সরকারের যে মনোভাব, সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে। বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে ভারত, প্রথম আলো, আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যেই নিয়োগ দেয়া, এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে, আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল, এমনকি আসিফ, নাহিদ, সার্জিস, তারপরে হাসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল, সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকীকে রাখা যাবে না। কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকীকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে, কেন, কার জন্য? কারণ আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন। আসিফ নজরুল গেল 4 মাস 6 মাস আগেও যদি নাকি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো, তাই না? এখন সরাসরি তিনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন। এর কারণ কি? নিশ্চয়ই এটার পেছনে কোন একটা কারণ আছে। তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা, সেনাবাহিনীর অফিসার, সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে, এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার বাড়তি আর অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা বলতে হচ্ছে। অনেকে ফোন করছেন, এই গত 1 সপ্তাহ ধরে অনেকে ফোন রিসিভ করতে পারছে না, সেটার জন্য দুঃখিত। তো মূলত ওই কাজটা করছি, ওইটা করতে আমার বোধহয় আরো 2-3 দিন সময় লাগবে। এইটা নিয়ে ব্যস্ত আছে। সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন। তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে ভাই, এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকীরা যেভাবে চালাচ্ছে, এইভাবে চালানোর জন্য স্বাধীন হয়নি। এই জন্য মানুষ রক্ত দেয় নাই। মানুষ যে কারণে রক্ত দিয়েছিল, সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে, সেটা মানে আমি বলবো যে 100% কনফার্ম হয়ে গেছে। যে কারণে যারা এই বিপ্লব করেছেন, দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো দেওয়ার এখানে সুযোগ নাই। একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে, সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে, বিজয় হবে। যাকে আটক করা হচ্ছে, সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখা লাভ নাই, গুলি করছে, বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো। এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ, সবার এখানে অবদান আছে। অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই, সবাই এখানে ভূমিকা রেখেছে। একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে সি কামার কুমার যারা আছে, তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল। অতএব এই বিপ্লবের পরে যেভাবে গা ছাড়া দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে, ঘরে চলে গেলেন, এইটা হচ্ছে আমাদের সমস্যার সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা। অতএব এইটা ঠিক করতে হবে। যারা ছাত্ররা আছেন, তাদেরকে আমি বলবো, এই যে গত যেই রদবদল হলো, সেখানে মাহফুজ আলমকে আপনার প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী থেকে সরায় উপদেষ্টা বানায় দেওয়া হলো। নাহিদ ইসলাম, তারপরে আসিফ, তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায়তারা করা হচ্ছে। বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না। তো এগুলো খুবই অ্যালার্মিং। যে কারণে আমি মনে করি আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন, আন্দোলনে ছিলেন, যেসব রাজনৈতিক, আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল, এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন। তো এই যে মানুষগুলোর সবার অবদান, আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসছে। বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন, এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, ওইদিকে আদিলুর রহমান,
আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল, এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই, কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে, ভেতরে কার কি সেটা আমরা জানি না, কিন্তু কথা বলছে অন্তত। এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাদের নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি, এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকারের এত কিছু নিয়ে আমি আলোচনা করি, আমি নিজে জানি না। বিশ্বাস করেন, আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি, আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না। তো এটার কারণ হচ্ছে এদের এই দেশে এদের কোনো অবদান নাই এবং এদের কোনো ভূমিকা ছিল না। এরা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই। তো তাদের কাছে আপনি দেশ তুলে দিবেন? এত রক্ত দিয়েছেন এদের জন্য, অতএব আপনাদেরকে এটা বাধ্য করতে হবে। বাধ্য কিভাবে করবেন? আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না? শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন, আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন, দিয়েছেন। আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দিয়েছেন। আচ্ছা, নিজের মন্ত্রণালয়ে ফারুকিকে দেওয়ার পরে এই ফারুকিকে কারা কারা আপনার করছে, ওর নাম কি চঞ্চল, পলাতক চঞ্চল চৌধুরী, সে অভিনন্দন জানাচ্ছে। মুন্নি শাহ পলাতক আরেকজন, সে অভিনন্দন জানাচ্ছে। তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এইসব দিয়ে প্রমাণ হচ্ছে। অতএব এগুলোকে এখন আপনি করবেন কি? আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন? আসিফ নজরুলের 2 দিন পরে রাস্তায় ধরে পোলাপান থাপড়ে, ন্যাংটা পোলাপান থাপড়াইলো, আসিফ নজরুল পাশে 2 জন মানুষ এসে দাঁড়াবেন। আসিফ নজরুল যা করলো এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত। অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে। এই যে সরানো হচ্ছে না, আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরবো, তখন হাত পা ধরে চাপাচাপি করলে লাভ হবে না। একজনের কোনো রিকোয়েস্ট, যে রিকোয়েস্ট করে সেটা খালেদা জিয়া করুক, তারেক রহমান করুক, যে মনে চায় করুক, কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না। ভালোই ভালো এখনো সময় দিচ্ছি, অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলোরে সরান। আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই। আপনি বিএনপি করেন, জামাত করেন, আমি 2 দলই করি, আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগের যে দালালরা এতদিন ছিল, যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম এগুলোর বৈধতা দিয়েছে, সেটার বিচার করতে হবে এবং তাদেরকে এখান থেকে সরাইতে তো হবেই, এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই, এবং বিচারও করতে হবে। মানে খুব দ্রুত চলে যাচ্ছে। অতএব কে কোনটার দখলে নেবেন, কে কোনটা কার কথায় চলবে, সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে। এখানে এই কোনকার কোন ফারুকি টারুকি এসব চুচিলরা এখানে জীবনে করে বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায় নাই, ওদের কথা এই দেশ চলবে না। সো আপনাকে জোর করে দখল করতে হবে। এই আগের মতো জঙ্গিবাদ টঙ্গিবাদ এইসব বলে নাটক সাজায় মানুষকে হত্যা করবেন, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যা কাজ করবেন, এটা করতে দেওয়া হবে না। যাই হোক, আমি আমার কাজ করছি ভাই, আমার জীবন যতদিন থাকবে ততদিন আমি আমার কাজ করে যাব। আপনাদের কাছে অনুরোধ ভাই, এই দেশের এই বাংলাদেশ আমার কিছু দেখ, বাংলাদেশের কাছ থেকে আমি বিশাল কিছু চাই, আমার কোনো পদ দেন, কিচ্ছু চাই না ভাই, এই দেশটা ভালো থাকুক। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? মানে প্রতিটা মানুষের ভেতরে দেখলাম এইটা চাই, ওইটা চাই, এই তদবির, ওইটা লাগবে, এইটা লাগবে। ভাই নিজের ছাড়া এই দেশের কথা একটা মানুষ চিন্তা করে না। এই দেশটার জন্য কিছু করেন, চিন্তা করেন। আমি আমার জায়গা থেকে যা করার আমি সারা জীবন ওইটাই করে যাব, আল্লাহ যদি মস্তিষ্ক যদি সুস্থ রাখেন। আপনাদের কাছে অনুরোধ, যা করার জোর করেই করতে হবে, আদায় করে নিতে হবে। আসিফ নজরুল আপনাদের কথায় সরকার চালাবে না। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। ইফ উই ডু নট ফিল দ্যাট উই ওয়ান্ট চেঞ্জ, ইফ উই ডু নট ফিল দ্যাট আওয়ার পাওয়ার শুড বি লিমিটেড, নাথিং উইল হ্যাপেন। এবং গত 50 বছর তাই হয়েছে। আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন, দারুণ কনস্টিটিউশন, কিন্তু কোনো লাভ নেই। নাথিং ইজ উইদাউট ফ্লস, প্রত্যেকটা দেশেই থাকতে পারে। কিন্তু আপনি যাই করেন, আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। এই প্রেশার কেউ, আজকে আপনারা এই কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত, এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই, তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতো বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই।
গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতিজা, আমার ভাই, আমার এরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ, আমরা কত। এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল। ওই কোটায় যারা আন্দোলন করেছিল ওনারা যখন 2 বার বীর তর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল, তখন তো একবার চিন্তা করে নাই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে। তখন আমার বাড়িতে এসে পড়েছে, আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে, তখন আমাদের হয়েছে। এবং অ্যাকুমুলেট হয়েছে। প্রথম আমি একটা অনুরোধ করবো, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নুইসেন্স না করতে পারি। তারপরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান। কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই, যে আপনার প্রেডিক্টেবল শত্রু যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে, নেই, তারেক রহমান আসতে পারবে না, জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি, জাতীয় পার্টি তো আমিই চালাই, সুতরাং আই উইল রান, আই উইল লিড, আই উইল রুল। কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে, যার কারণে 15 দিনও টিকতে পারেন এই আওয়ামী সরকার। তো আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই, যে আমাদের অপোনেন্ট নাই, তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি ননসেন্স উই ডু। ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। এটা আমি জনগণকে বলবো। এই জনগণ 50 বছরই তো রাজনীতিবিদে দেখেছে, কোন রিসার্চ করতে দেখে নাই। 50 বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই আজাদ ভাই চলে গেলেন, ভাগ্যিস চলে গিয়েছে, কারণ অনেক কথা আমার এখন বলা উচিত না যদি ইজ নট হেয়ার। বাট আমার কথা হলো, কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো, আগে মনে পড়ে নাই? এই রক্ষী বাহিনীর পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই, আওয়ামী লীগ এমপি বানায় নাই? এই ইয়াবাবতী বিচ্ছু সংসদের কি এসপিরা স্যালুট দেয় নাই জানার পরও? এগুলি বাস্তব। তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকে হবে, আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো, ভাই ইউকে পার্লামেন্টের কথা বলো, লন্ডনে পলিটিক্স করে, অক্সফোর্ড, কেমব্রিজ, ইউসিএল, হার্ভার্ড, এমআইটি, এসব জায়গা থেকে আমেরিকা, লন্ডনে পলিটিক্স করে। বাংলাদেশে করে কোথা থেকে? কারা আসি? কোথা থেকে আসি আমরা? তো আমার কথা হলো, এই সেমিনার করা যেতে পারে, ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে, that the dust can come in, the wind can come in, the sunlight can come in, but the police cannot come in without my permission. আর বাংলাদেশে আমরা বলি that the dust cannot come in, sunlight cannot come in, but the police can come in my house. তো আমার কথা হলো সেটাই, লেটস গো ব্যাক টু দ্য বেসিক। মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন, সবচেয়ে বড় আমরা আপনাদেরকে ভয় পাই, অ্যাটলিস্ট কেয়ার করি, যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে। এই যে পল্টু, ইয়াবাবতী, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি নাই, এটা বাস্তব। 2014 সালে আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো, আমি পারি নাই না, তুমি পারো নাই, পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন তো। মানে এটা কার? আমি যে বলছি কোথায়, আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না, আমার মা তো, দেশটা কি আমাদের না আপনাদের না? তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে। আই এম সরি বাট দিস ইজ ট্রুথ। আপনি যদি এখন এলাকাতে তাকে ভোট দেন, মার্কা দেখে অস্থির হয়ে যান, তার প্রিভিয়াস রেকর্ড ভুলে যান, এবং আপনি যদি মনে করেন যে মার্কা দিয়ে দিল এই সবচেয়ে সত্য, এই সবচেয়ে ভালো মানুষ, এই ভালো খারাপে আগে কি করলো, আপনি সেই সময় না দেখেন, খারাপ মানুষ আসবে। আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে ওটা মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেবো যদি আমরা খারাপ মানুষকে নেতৃত্বে আনি। তো ভাই এতটুকুই মাথায় রাখতে হবে। আমি সিজিএসকে রিকোয়েস্ট করব, হাউ টু প্রমোট প্রপার লিডারশিপ ইন দ্য কান্ট্রি, এই জিনিসগুলি। আমার ভাই আর্টিকেল 17 একটা কথা বললো, আর্টিকেল 70 তো আমাদের মনের মধ্যে, আমরা এমনি কারোর বিরুদ্ধে কথা বলি না, নট বিকজ অফ স্যাংশন যে আমাকে বাদ দিয়ে দিবে। আর্টিকেল 70 কারেক্টলি সেজ ওয়ান থিং, দ্যাট ইফ ইউ ভোট, আপনাকে কথা বলতে তো মানা করে নাই, আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে, আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন। ইউ ক্যান অনলি ইনভোক আর্টিকেল 70 ইন কেস অফ ভোটিং, বাট ইউ ক্যান অলওয়েজ স্পিক। কই আমরা কথা বলি না, ওয়াই? বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে যে আমরা ওইটা বলতে পারি না, আমরা বলতে চাই না, বিকজ আমরা মনে করি আমরা হারাবো, বাট নট নেসেসারিলি সবাই যে হারায় এটা সত্যি না। আই হ্যাভ উইটনেসড, আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি, আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাভ রিজার্ভেশনস, কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয়
ভালো রাজনীতিবিদ আসলে, আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ টু টক অ্যাবাউট ইট, যে না আমি পুলিশ এটা হওয়া উচিত, এটা এই ব্যাপারে বই আছে, পাবলিকেশন আছে, এক্সপার্ট আছে, আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে। সো আমি ওই সময় নষ্ট করব না, বাট আমি এতটুকু বলবো ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে, কি লাভ? ক্ষমা চেয়ে কি লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে। আমরা একই কারণে ছাত্রলীগের আব্বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যায় না? শুধু এই দাবি আমরা করেছিলাম, আমাদেরকে বললো তোমরা বুঝবা না, তোমরা অনেক কিছু বুঝো না। এরপরে এই কথাবার্তা বলে তারা কি করলো, সকল রাজনৈতিক দলগুলো ভোটের রাজনীতিতে ফিরে গেল এবং আওয়ামী লীগের পুনর্বাসন করলো। প্রত্যেকে সকল আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে ভাগ বসালো, অল্প কয়েকজন সামনের আওয়ামী লীগ থেকে সরাই দিয়া। আমি শুধু একটা বিএনপির নাম বলছি না, বিএনপি, জামাতে ইসলামী, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যে যার সাধ্য মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আপনারা দেখতেছেন। এবং সেই লীগ পুনর্বাসন করে আমরা যখন এই কথাগুলো বলি, আমাদেরকে বলে তোমরা বুঝবে না। ভাই, যখন জুলাই বিপ্লব হলো তখন আমরা এত কিছু বুঝলাম, এখন আমাদেরকে বলেন বুঝবো না। একটু প্লিজ বুঝিয়ে বলেন না, আমরা বুঝবো। আমাদের সাথে একদিন বসেন, আমাদের সাথে কথা বলেন। রাজনৈতিক দলগুলোর এমন অবস্থা হয়েছে, বিএনপি কে দাওয়াত দিলে আমাদের প্রোগ্রামে আসে না, জামাতকে দাওয়াত দিলে আসে না, কোন রাজনৈতিক দল এখন আমাদের সাথে কোনো প্রোগ্রামে আসতে চায় না, কারণ তারা মনে করে আমাদের কোনো কথা তাদের জন্য বিব্রতকর হতে পারে। কেন ভাই, ছাত্র জনতাকে যখন আন্দোলনে ডাকলেন তখন এই চিন্তা করতে পারেন নাই? আমরা কি ক্ষমতা যাওয়ার জন্য এই কথা বলছি? ইনকিলাব মঞ্চ কি কোনোদিন পার্টি হবে? অন্তত জনতার কথাগুলো আমরা আপনাদের সাথে বলতে চাই, আপনারা আপনাদের শত্রু ভাবেন কেন? এবার আমি যে কথাটা বলতে চাই, লীগের পুনর্বাসন করছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। সুতরাং এই আন্দোলন যদি ব্যর্থ হয়, প্রত্যেক দায় কিন্তু গিয়ে সেই রাজনৈতিক দলগুলোর উপরে পড়বে, আমরা জানিয়ে রাখলাম। এবার আপনারা আসেন, সরকারের দায়টা কি? প্রথম কথা, আমরা জানি আর্মি থেকে বলা হলো 626 জন আওয়ামী সন্ত্রাসী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে আশ্রয় নিল। এর কিছুদিন পর শুনি আস্তে আস্তে সবাই পাচার হয়ে গেল। আমরা বারবার তখন বলেছি 626 জনের নাম আমাদেরকে বলেন না, আমাদেরকে বলে নাই। তাদেরকে গ্রেফতার করেন, তাদেরকে করে নাই। তাহলে 626 জন অপরাধী ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে পালাই থাকার পর তারা যদি পালাই যেতে পারে, সেই পালাই তো আর বিএনপি তারা পালাই পাঠায় নাই, বিএনপির তো সেই ক্ষমতা নাই, জামাতও পারে নাই, ছাত্র জনতায় পারে নাই, সরকার তাকে সাহায্য করেছে। আরো স্পষ্ট করে বলতে চাই, তারা যদি ক্যান্টনমেন্টের মধ্যে থাকে তাহলে আর্মি তাদেরকে সাহায্য করেছে। তাহলে সেটা আপনাদের বলতে লজ্জা কোথায়? আপনারা তাদেরকে প্রকাশ করছেন না কেন? আপনারাই তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। নাম্বার 2, সব থেকে লজ্জাকর ব্যাপার, এখন আমরা কি জানি, ওবায়দুল কাদের খুনি হাসিনা পালিয়ে যাবার পর 3 মাস বাংলাদেশে অবস্থান করেছে। এর থেকে লজ্জার আমাদের জন্য কি হতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন বলছেন তিনি 3 মাস ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে এটা আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন? তাহলে তো আপনারা যেটা জানিয়েছেন আমরা তো সেটা অ্যাকশন নিয়েছি। আমি কি বলবো বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে উনি কি অসুস্থ? মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি সাংবাদিকদের খবর পাইয়া ওবায়দুল কাদের গ্রেফতার করতে যায়, ডিজিএফআই এর কাজ কি, এনএসআই এর কাজ কি, এসবির কাজ কি, তারপরে প্রত্যেকটা গোয়েন্দা সংস্থানের কাজ কি, ডিবির কাজ কি? তাহলে কাজ করেন না, এই অফিসার সব জায়গায় সাংবাদিকদেরকে নিয়োগ দিয়ে দেন, রাষ্ট্রচলীদেরকে সাংবাদিকদেরকে দিয়ে দেন আপনারা না পারলে। আবার হাসতেছেন, আপনি বলতেছেন আপনার তো লজ্জা হওয়া উচিত, সাংবাদিকরা কি গ্রেফতার করবে? তো ওবায়দুল কাদের যদি 3 মাসে থাকতে পারে, 626 জনের যদি পুনর্বাসন দিয়ে দিতে পারেন, সরকারের তো লজ্জা হওয়া উচিত যখন তারা বিএনপির বিরুদ্ধে পুনর্বাসনের অভিযোগ তোলে, জামাতের বিরুদ্ধে অভিযোগ তোলে। আপনি যদি সকল খুনিদের পার করে দিতে পারেন, তাহলে বিএনপি এবং জামাত অন্যান্য রাজনৈতিক দল তার প্রয়োজনে কেন পুনর্বাসন করতে পারবে না? আপনি তাদেরকে, আমাদেরকে সরকার থেকে কি বলা হয়, বলগুলো যেন বিএনপি আর জামাত বা অন্যান্য কোটি দেয়। কেন? আমরা এতদিন পর্যন্ত ভাই সত্য কথা বলি, সরকারকে আমরা এমন ভাবে সমালোচনা করেছি যাতে সরকার, কারণ এই সরকার সে যদি স্বীকার না করে তবুও তো সে আমাদের সরকার। আবারও বলি, আমরা কিন্তু সরকার না, ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার। সুতরাং সে যাতে বেকায়দায় না পড়ে এভাবে বলার চেষ্টা করছি, কিন্তু তাদেরকে সেভ করতে করতে এখন দেখছি জুলাই বিপ্লবের ছাত্র জনতাই তার জীবন বিপন্ন হয়ে গেছে। সুতরাং ছাত্র জনতার জীবনকে বিপন্ন করে সরকারকে নিরাপদ রাখার দায় আমাদের আর নাই। ছাত্র জনতাকে নিরাপদ রাখার জন্য যেই কথা বলতে হয় আমরা বলবো, তাতে সরকার থাকুক অথবা সরকার পড়ে যাক। যদি পারেন সংস্কার করেন, যদি পারেন মানুষের নিরাপত্তা দেন, আর যদি না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনি এই মুহূর্তে সরে যান। কথা, সংস্কার করার জন্য আমরা যানপরণ দিয়ে দিচ্ছি, পারলে করেন, না পারলে সরে যান। আপনাদেরকে সিকিউর করা আমাদের এখন আর কোনো দায়িত্ব নাই। খেয়াল করেন এখন কি হচ্ছে, বা স্বাধীন বাংলাদেশে যদি পিলখানা হত্যাকাণ্ডের বিচার না হয় আর কবে হবে সেটা বলেন? কি বলছে? বলে পিলখানা নিয়ে এটা আছে সেটা আছে। আপনি আমাদেরকে বলেন পিলখানা হত্যাকাণ্ড করতে আপনাকে কে ডিস্টার্ব করছে? ইন্ডিয়াই তো অবশ্যই, ইন্ডিয়াপন্থী সেনাবাহিনীর একটা অংশ। আপনি যদি করতে না পারেন আজকে প্রেস মিট করে বলেন অমুক অমুক সেনাবাহিনীর অংশ, তারা ইন্ডিয়ার মদদে পিলখানার সেনা বিচার করতে দিচ্ছে না, আমি করতে পারছি না, আমি এখান থেকে পদত্যাগ করলাম। আপনারা আমরা ছাত্র জনতার মধ্যে নিয়ে নেব ইনশাআল্লাহ। আপনাদের তো আমরা 5 বছর ক্ষমতায় থাকার জন্য পাঠাই নাই, আপনারা গেছেন ওখানে বিচার করার জন্য। বিচার করতে না পারলে ক্ষমতা দিয়ে ছেড়ে আসবেন, আবার আন্দোলন করব। যদি বিচার করতে পারেন থাকবেন, না পারলে আবার রাজপথে আসবেন, আবার আন্দোলন করব, আবার মরে যাব। আপনাদেরকে সারা জীবন ক্ষমতায় থাকার জন্য তো পাঠাই নাই। আপনারা আমাদেরকে খালি বুঝেন কি টেকনিক্যাল ব্যাপার, আরে ভাই সেটা কি বুঝেই বলেন,
বুঝে আমাদেরকে বলেন, বুঝাই বলবেন আমাদেরকে। এখন বলছে কি আমলাতন্ত্র কাজ করছে না, পুলিশ প্রশাসন কাজ করছে না। ভাই তাহলে আমি বলতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, আপনাদের কাজ কি? আইনমন্ত্রী আপনি আজকে প্রেস মিট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস মিট করেন, প্রেস মিট করে বলেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমার আইন মন্ত্রণালয়ে অমুক অমুক সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, ওই ডিসি আমার কথা শুনি না, এখন আমার কথা না শুনলে আমি পদত্যাগ করবো, শেষ। আপনি সেটা সাহস থাকলে বলেন, আপনি বলেন না কেন? আপনার ক্ষমতায় থাকতে মনে চাই? ক্ষমতার খায়েশ কিন্তু আপনাদের মধ্যে আমরা থাকতে দিব না ইনশাআল্লাহ। সুতরাং আপনি সেটা কেন বলছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাজটা কি? এবার আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, যেটা কোনোদিন বলি নাই, আমাদের ছাত্র উপদেষ্টাদের দায় কি? আমাদের ছাত্র উপদেষ্টারা কিন্তু আবারও বলি পুরো ক্ষমতার পুরো কাঠামোর মধ্যে নাই। তারা ওখানে আছে বলেই আমাদের ছাত্র জনতার পক্ষে অনেকগুলো বার্গেন করে অনেক সিদ্ধান্ত ছাত্র জনতার পক্ষে আনতে পারতেছেন, এটা আমরা বুঝি। কিন্তু আপনারা যে অনেক কাজ করতে গিয়ে পারতেছেন না, আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন, আপনারা সেই দায় আপনাদের মাথায় নিচ্ছেন কেন? সারা বাংলাদেশের ছাত্র জনতা বলছে তোমরাই তো এখন এমপি, তোমরাই তো এখন মন্ত্রী, তোমরা পারতেছো না কেন? অথচ আমরা জানি আপনাদের দায়িত্ব, আপনাদের ক্ষমতা নাই। আপনারা চেষ্টা করবেন, না পারলে আজকে ছাত্র উপদেষ্টা তিনজনকে বলতে চাই, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, প্রেস ব্রিফ করেন, প্রেস ব্রিফ করে বলেন এই সঠিক সিদ্ধান্ত আমরা নিতে চাই, অমুক অমুক উপদেষ্টা, অমুক অমুক আমলা আমাদেরকে বাধাগ্রস্ত করছে, 24 ঘন্টার মধ্যে যদি আমাদেরকে করতে দেয় আমরা থাকবো, আর নইলে আমরা উপদেষ্টা থেকে পদত্যাগ করব। আপনাদেরকে নিয়ে এসে আমরা আবার আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যেই কাজ করতে পারেন না সেই দায় আপনারা নেবেন কেন? আপনারা বলতে আপনাদের কারণে দায় আমাদের উপরে আসে, ছাত্র জনতার উপরে আসে। এবং আপনাদেরকে আমি বলতে চাই সর্বশেষ, আমলা, পুলিশ, আর্মি, চৌকিদার থেকে শুরু করে সচিব, প্রত্যেকটাই তো আওয়ামী ফ্যাসিস্ট আমলে সব থেকে গুন্ডাগুলো নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কম ফ্যাসিস্ট, কেউ বেশি ফ্যাসিস্ট। এরা আপনাদেরকে হেল্প না করলে পাবলিকলি প্রকাশ করে দেন। এখন বলবেন টেকনিক্যাল প্রবলেম আছে, খুনি হাসিনার পালাইতে বাধ্য কইরা বাংলাদেশের ছাত্র জনতা যা করছে তখন টেকনিক্যাল প্রবলেমের ইস্যু হয় নাই। এখন আপনাদের কি ছাতা নাতা ঘুটুঘুটু করেন, এইগুলো এত টেকনিক্যাল বুঝান, এইসব বললে কিন্তু আবারও কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবো। সুতরাং আওয়ামী লীগকে অতি দ্রুত, এবং একটা কথা খেয়াল করেন, আওয়ামী লীগের কি বিচার শুরু তো দূরের কথা। আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের জঙ্গি লীগ, আওয়ামী লীগের প্রত্যেকটা উপজেলা যে কমিটি আছে সেই কমিটির অন্তত প্রথম যে 10 জন, তারা তো এই গণহত্যার দায়ে আওয়ামী লীগ যেভাবে জড়িত, একই কারণে প্রত্যেকটা উপজেলার কমপক্ষে প্রথম 10 জন এতদিনই গ্রেফতার হয়ে যাওয়ার কথা। এখন বলতেছে কি, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে অনেক কথা হচ্ছে, অন্যদিকে তাকে নিয়ে সবাই আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। সাংবাদিক ইলিয়াস ভাইও কিন্তু অনেক কথা বলতেছেন, অনেকের রহস্যগুলা তিনি ফাঁস করতেছেন তার বক্তব্যের মাধ্যমে। অন্যদিকে ওবায়দুল কাদেরকে নিয়েও কিন্তু অনেকে কথা বলতেছে, সে কোথায় লুকিয়েছিল, তাকে কে সাহায্য করেছিল, অনেকের মন্তব্যের মাধ্যমে কথা বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।